সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় ভারতের অভ্যন্তরে নতুন নতুন স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। হিমালয়ের পর্বতশ্রেণী, বিশাল সমুদ্র ও মরুভূমির বেষ্টনীর মধ্যে থাকা সত্ত্বেও বিদেশি আক্রমণ থেকে ভারত মুক্ত থাকতে পারেনি। ভারতের ঐশ্বর্য ও সম্পদের লোভে যুগে যুগে বিদেশি রাজা, বণিক ও লুণ্ঠনকারী ভারতে প্রবেশ করে আধিপত্য বিস্তার করেছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পারস্যের আকেমেনীয় বংশের রাজা কাইরাস বা কুরুস খ্রিস্টপূর্ব 558 থেকে 530 অব্দে পশ্চিম এশিয়ায় একছত্র আধিপত্য স্থাপন করে ভারতে বিদেশি আক্রমণের সূচনা করেন। এছাড়া বিদেশি যাত্রীগুলির মধ্যে প্রধান ছিল ব্যাক্ট্রীয় গ্রিক, শক, পল্লব ও কুষাণগণ। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। টপিক ওয়াইজ হিস্ট্রি আলোচনায় বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতে বিদেশি আক্রমণ। চলো তাহলে এমসিকিউর মাধ্যমে আমরা এই ভারতে বিদেশি আক্রমণ দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম বিদেশি আক্রমণকারী হলেন? এখানে উত্তর হবে এ পারসিক। ভারতে প্রথম বিদেশি আক্রমণকারী হলেন পারসিক। এখানে মনে রাখার বিষয় যে প্রাচীন পারস্যের সঙ্গে ভারতের সংযোগ প্রাচীনকাল থেকে। মধ্য এশিয়ার আদি বাসস্থান ত্যাগ করে আর্যদের অভিপ্রায়ণ যখন শুরু হয় তখন তাদের একটি শাখা পারস্যে প্রবেশ করে। এই শাখাটি ইন্দো পারসিক বা ইন্দো ইরানীয় নামে পরিচিতি লাভ করে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পশ্চিম অঞ্চল ভারতের বাকি অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই সময়ে বরং পারস্য সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে এই অঞ্চলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাজনৈতিকভাবে অঞ্চলটি পারস্যের হকামনসীয় সাম্রাজ্যের অন্তর্গত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন বিম্বিসার ও প্রদ্যোৎ নিজ নিজ কর্তৃত্ব স্থাপনে উদ্যোগী, গৌতম বুদ্ধ ও মহাবীর ধর্ম প্রচারে ব্যস্ত, উত্তর ভারতে এক উজ্জ্বল আলো খেলা করছে, সেই সময় উত্তর পশ্চিম ভারতে ঘনীভূত হয়ে ওঠে সংকটের ছায়া। প্রতিবেশী দেশ পারস্যের পরাক্রান্ত হকামনসীয় রাজগণ উত্তর পশ্চিম ভারত জয়ের পরিকল্পনা গ্রহণ করেন। পারস্যিক আক্রমণ প্রতিহত করার শক্তি স্থানীয় ভারতীয় রাজাদের ছিল না। বিম্বিসার বা প্রদ্যোৎ কেউই তাদের সাহায্যে অগ্রসর হননি। ফলে উত্তর পশ্চিম ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলের উপর পারসিক অধিকার প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কপিস নগরটিকে কে ধ্বংস করেন? এখানে উত্তর হবে এ কাইরাস বা কুরুস। কাইরাস বা কুরুস কপিস নগরটিকে ধ্বংস করেন। এখানে মনে রাখার বিষয় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পারস্যের আকেমেনীয় বংশের রাজা কাইরাস বা কুরুস খ্রিস্টপূর্ব 558 থেকে 530 অব্দ পশ্চিম এশিয়ার একছত্র আধিপত্য স্থাপন করে ভারতে বিদেশি আক্রমণের সূচনা করেন। তিনি সিন্ধু নদের পশ্চিম তীর পর্যন্ত রাজ্য বিস্তার এবং কাবুলের উত্তর পূর্ব অবস্থিত কপিস নগরটি ধ্বংস করেন। কপিস নগরটি ছিল ভারতীয় সংস্কৃতির এক অন্যতম কেন্দ্র। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন পারসিক ব্যক্তিকে কাথিয়াবারের শাসক নিযুক্ত করেন? এখানে উত্তর হবে বি তুষব। চন্দ্রগুপ্ত মৌর্য তুষব পারসিক ব্যক্তিকে কাথিয়াবারের শাসক নিযুক্ত করেন। এখানে মনে রাখার বিষয় যে মৌর্য রাজগণ কিছু সংখ্যক পারসিক অভিজাত ব্যক্তিকে প্রশাসনিক কাজে নিযুক্ত করেন। এর উদাহরণ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে নিযুক্ত কাথিয়াবারের শাসক তুষব, যিনি ছিলেন একজন পারসিক। পরের প্রশ্ন, ভারতে প্রচলিত পারসিক স্বর্ণমুদ্রার নাম ছিল? এখানে উত্তর হবে এ দারিক। ভারতে প্রচলিত পারসিক স্বর্ণমুদ্রার নাম ছিল দারিক। এখানে মনে রাখার বিষয় যে পারস্যের মুদ্রা ভারতে প্রচলিত হয়। পারসিক স্বর্ণমুদ্রার নাম দারিক আর রৌপ্য মুদ্রার নাম ছিল শ্যাকলস। এই স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ভারতে আমদানি করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে প্রচলিত পারসিক রৌপ্য মুদ্রার নাম ছিল?
এখানে উত্তর আমাদের জানা আছে, আমরা এক্ষুনি জানলাম। এখানে উত্তর হবে এ শেকেলস। ভারতে প্রচলিত পারসিক রৌপ্য মুদ্রার নাম ছিল শেকেলস। পরের প্রশ্ন, ভারতে দ্বিতীয় বিদেশি আক্রমণকারী হলো। এখানে উত্তর হবে বি গ্রিক। ভারতে দ্বিতীয় বিদেশি আক্রমণকারী হলো গ্রিক। এখানে মনে রাখার বিষয় যে প্রাচীন গ্রিক ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা পারস্যের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ, যা অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 490-এর দশকে এবং 480 থেকে 479 সময়কালে। বিরোধের সূচনা আইওনীয় গ্রিকদের বিদ্রোহের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় বিখ্যাত ম্যারাথন যুদ্ধ, সালামিসের যুদ্ধ ইত্যাদি। ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করে আলেকজান্ডার পারস্য জয়ে উদ্যোগী হলেন। পারসিক সম্রাট তৃতীয় দারায়ুস পরপর দুবার গ্রিকদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন। ফলে দীর্ঘকালের পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ে। পারস্য জয়ের পরে আলেকজান্ডারের দৃষ্টি পড়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের উপর। এই অঞ্চলে অভিযান ছিল আলেকজান্ডারের পারস্য অভিযানেরই একটি অংশ, কারণ আলেকজান্ডারের ভারত অভিযানের প্রাক্কালে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ছিল পারসিক সাম্রাজ্যের একবিংশতম প্রদেশ। পরের প্রশ্ন, ভারতে গ্রিক শাসনের অবসান কবে ঘটে? এখানে উত্তর হবে এ 317 অব্দে। ভারতে গ্রিক শাসনের অবসান ঘটে 317 অব্দে। এখানে মনে রাখার বিষয় যে আলেকজান্ডারের মৃত্যু সংবাদ ভারতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অবশিষ্ট গ্রিক শাসকদের পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বৈদেশিক অধীনতা থেকে ভারতীয়দের মুক্ত করেন। খ্রিস্টপূর্ব 317 অব্দ পর্যন্ত এই যুদ্ধ চলে। ইউডিমস নামক গ্রিক সেনাপতির সসৈন্য ভারতত্যাগের সঙ্গে সঙ্গে ভারতে গ্রিক শাসনেরও অবসান ঘটে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক রাজকন্যাকে বিবাহ করেন? এখানে উত্তর হবে এ হেলেনা। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক রাজকন্যা হেলেনাকে বিবাহ করেন। এখানে মনে রাখার বিষয় যে খ্রিস্টপূর্ব 317 অব্দে গ্রিক সেনাপতি ইউথিডিমস ভারত ছেড়ে চলে গেলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক শাসনের অবসান ঘটে। এরপর চন্দ্রগুপ্ত ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করেন। একে একে মালব, সৌরাষ্ট্র, কাবুল উপত্যকা ও মহীশূরের কিছু অংশ মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়। এই সময় আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের অধিপতি সেলুকাস উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধার করার জন্য ভারত আক্রমণ করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন ও চন্দ্রগুপ্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। এর শর্ত অনুসারে সেলুকাস কাবুল, কান্দাহার, হিরাট ও মাকরান চন্দ্রগুপ্তকে প্রদান করেন ও চন্দ্রগুপ্তের সঙ্গে নিজ কন্যার বিবাহ দেন। পরের প্রশ্ন, ইন্ডিকা বইটি কার লেখা? এখানে উত্তর হবে বি মেগাস্থিনিস। ইন্ডিকা বইটি মেগাস্থিনিসের লেখা। পরের প্রশ্ন, ইন্ডিকা বইয়ের কয়টি খণ্ড? এখানে উত্তর হবে এ 4টি। ইন্ডিকা বইয়ের 4টি খণ্ড। এখানে মনে রাখার বিষয় যে মেগাস্থিনিস তার বিবরণ বা ইন্ডিকা লিখেছিলেন 4 খণ্ডে। ইন্ডিকা এই বিদেশি রাষ্ট্রদূতের এক মহান কীর্তি। কালাবর্তনে মূল ইন্ডিকা হারিয়ে গেছে, কিন্তু এর কিয়দংশ বেঁচে আছে উদ্ধৃতি ও স্মৃতিতে। ডায়োডোরাস, স্ট্র্যাবো, আরিয়ান, জাস্টিন, প্লিনি প্রমুখ লেখকের রচনায়। প্লিনি লিখেছিলেন লাতিনে, অন্যেরা গ্রিক ভাষায়। অন্যান্য লেখকের মাধ্যমে ইন্ডিকা যেটুকু অংশ আমরা পেয়েছি তা নিঃসন্দেহে মূল্যবান। মেগাস্থিনিসই প্রথম গ্রিক লেখক যিনি বহু বিবাহের উপস্থিতি ও ভারতের বর্ণভিত্তিক সামাজিক গোষ্ঠীসমূহের নির্ধারিত পেশার কথা লিপিবদ্ধ করেছেন। তার উল্লেখিত ব্রাহ্মমানেস এবং সমন তা বুঝতে আমাদের অসুবিধা হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মেগাস্থিনিস ভারতের সমাজ, মৌর্য প্রশাসন ও অন্যান্য বিষয় সম্পর্কে যে বিবরণ রেখে গেছেন তা আমাদের গভীর মনোযোগের দাবি রাখে। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? এখানে উত্তর হবে এ 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। এখানে মনে রাখার বিষয় যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন ম্যাসিডনের প্রাচীন গ্রিক রাজ্যের একজন
রাজা। তিনি পারস্য সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তারপর সিন্ধু নদী পার হয়ে তিনি তক্ষশিলার দিকে অগ্রসর হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন? এখানে উত্তর হবে এ, তক্ষশিলা রাজা অম্ভি। তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। এখানে মনে রাখার বিষয় যে ভারতে অনুপ্রবেশের পর আলেকজান্ডারকে সোয়াট উপত্যকার উপজাতিদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়। এদের বশ্যতা আদায় করতে আলেকজান্ডারের বেশ কিছু সময় অতিবাহিত হয়। এরপর তিনি তক্ষশিলায় প্রবেশ করেন। তক্ষশিলা রাজা অম্ভি বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন নিয়ে আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। অনুরূপভাবে সঞ্জয়, শশীগুপ্ত প্রভৃতি রাজারা আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করে তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। পরের প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়? এখানে উত্তর হবে এ, পুরুষ সঙ্গে আলেকজান্ডারের মধ্যে। পুরুষ সঙ্গে আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়। তক্ষশিলা থেকে আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে এসে পৌঁছান। এখানে পুরু রাজ্যের রাজা পুরু প্রবলভাবে শত্রুকে বাধা দেন, কিন্তু তিনি পরাস্ত হয়ে বন্দী হন। এই যুদ্ধ ঝিলামের হিদাসপিসের যুদ্ধ নামে খ্যাত। পরের প্রশ্ন, আলেকজান্ডারের আক্রমণকালে ভারতে যে রাজবংশ রাজত্ব করেছিল? এখানে উত্তর হবে বি, নন্দ। আলেকজান্ডারের আক্রমণকালে ভারতে নন্দ রাজবংশ রাজত্ব করছিল। পরের প্রশ্ন, মিনান্দার ছিলেন? এখানে উত্তর হবে সি, ইন্দো গ্রিক রাজা। মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজা। এখানে মনে রাখার বিষয় যে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত মিনান্দার। তিনি মিলিন্দ নামেও পরিচিত। স্ট্র্যাবো, প্লুটার্ক, জাস্টিন প্রমুখ সকলেই তার সম্পর্কে লিখেছেন। ভারতীয় বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্চহর মিলিন্দ এবং ইন্দো গ্রিক রাজা মিনান্দার অভিন্ন। সঠিকভাবেই বলা হয়েছে তার স্মৃতি সময়ের সীমালঙ্ঘন করেছিল। খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে ক্ষেমেন্দ্র রচিত অবদান কল্পলতায় তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। পরের প্রশ্ন, কোন ইন্দো গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এখানে উত্তর হবে এ, মিনান্দার। মিনান্দার ইন্দো গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এখানে মনে রাখার বিষয় যে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত ছিলেন মিনান্দার। মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তার নাম হয় মলিন্দ বা মিলিন্দ। তার দীক্ষাগুরু ছিলেন নাগসেন। নাগার্জুন নামেও তিনি খ্যাত। বৌদ্ধ জনশ্রুতি অনুসারে 500 সভাসদকে সঙ্গে নিয়ে রাজা মিনান্দার সমকালীন শ্রেষ্ঠ বৌদ্ধ পণ্ডিত নাগসেনের সঙ্গে বৌদ্ধ ধর্মের নানা তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে এসেছিলেন। গ্রিক রাজা প্রশ্নের পর প্রশ্ন করে নাগসেনকে উত্ত্যক্ত করে তোলেন। সুদীর্ঘ আলোচনার পর রাজা সন্তুষ্ট হন এবং এই ধর্ম গ্রহণ করেন। বিদেশি রাজা ও ভারতীয় পণ্ডিতের মধ্যেকার কথোপকথন স্থায়ী রূপ পেয়েছে মিলিন্দের প্রশ্নগ্রন্থে। এই গ্রন্থটিকে বৌদ্ধ ধর্মের সর্বশ্রেষ্ঠ সন্দর্ভ রূপে বিবেচনা করা হয়। বলা হয় বৌদ্ধ ধর্ম গ্রহণের পর রাজা মিলিন্দ পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন ও বৌদ্ধ সন্ন্যাসীর জীবন গ্রহণ করেন। উত্তর ভারতে প্রায় 200 বছর রাজত্ব করার পর গ্রিক শাসনের অবসান ঘটে। বল্লী গ্রিকদের পর ভারতে আসে মধ্য এশিয়ার যাযাবর জাতি যথা শক, পল্লব ও ইয়োচি। পরের প্রশ্ন, ভারতের শক রাজ্যের প্রথম স্থপতি কে? এখানে উত্তর হবে মৌয়েস বা মোগ। ভারতের শক রাজ্যের প্রথম স্থপতি হলেন মৌয়েস বা মোগ। চলো একটু আমরা এই শকদের সম্পর্কে জেনে নিই। শকদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার শীতদরিয়া নদীর উত্তরাঞ্চলে। ঘটনাচক্রে ইয়োচি জাতির আক্রমণের ফলে শকরা আদি বাসভূমি ত্যাগ করে ভারতে প্রবেশ করে। উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতে গ্রিকদের পরাস্ত করে তারা নিজেদের রাজ্যের প্রতিষ্ঠা করে। মধ্য ভারতে শকদের বসতি স্থাপনের কথা মার্কেন্ডেয় পুরাণে পাওয়া যায়। সমুদ্রগুপ্তের প্রশস্তিতেও এদের উল্লেখ আছে। ভারতে
শকদের ইতিহাসের কেন্দ্রস্থল ছিল তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী, সৌরাষ্ট্র ও মালব। তক্ষশিলায় শক সম্রাটরা ও মথুরায় শক ক্ষত্রপ বা রাজ্য শাসন করতেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে খহরত নামে শকদের এক শাখা বিশাল রাজ্য গড়ে তোলে। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান। সেই সময় দক্ষিণ ভারতে সাতবাহন বংশের রাজত্ব চলছিল। অনেকে মনে করেন যে সাতবাহন রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র শক, যবন ও পল্লবদের উচ্ছেদ করেছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণী নহপানকে পরাস্ত করে অপরান্তু, অনুপ, সৌরাষ্ট্র, অবন্তী প্রভৃতি স্থান জয় করেন। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদমন। রুদ্রদমন সাতবাহনদের কাছ থেকে শক রাজ্যের অধিকাংশ পুনরুদ্ধার করে নেন। পরবর্তীকালে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাস্ত করে তাদের উচ্ছেদ করেন ও শকারি উপাধি নেন। শকদের পর উত্তর ভারতে প্রবেশ করে পল্লব বা পারদ জাতি। পরের প্রশ্ন, শকদের সর্বশ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? এই উত্তরটি আমরা এক্ষুনি জানলাম। এখানে উত্তর হবে বি, প্রথম রুদ্রদমন। প্রথম রুদ্রদমন শকদের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় পল্লব বা পার্থিয়ান রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, গন্ডফারেস। ভারতীয় পল্লব বা পার্থিয়ান রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গন্ডফারেস। এখানে মনে রাখার বিষয় যে শকদের পর উত্তর ভারতে প্রবেশ করে পল্লব বা পারদ জাতি। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে ছিল পল্লবদের আদি বাসভূমি। পল্লবদের শক্তিশালী রাজা মিথ্রিডেটিস ভারত আক্রমণ করে সিন্ধু ও ঝিলামের মধ্যবর্তী ভূখণ্ড জয় করেন। খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগে গান্ধারের এক অংশ শকদের হাত থেকে পল্লবদের হাতে চলে যায়। ভারতীয় পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গন্ডফার্নিস। কাবুল, কান্দাহার ও তক্ষশিলা তার রাজ্যভুক্ত ছিল। কথিত আছে তার রাজত্বকালে সেন্ট টমাস নামে এক খ্রিস্টান ধর্মযাজক তার রাজসভায় আসেন এবং তাকে পরিবার সমেত খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন। গন্ডফার্নিসের মৃত্যুর পর তার রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত আফগানিস্তান, পাঞ্জাব ও সিন্ধু দেশের পল্লব রাজ্যগুলি কুষাণরা জয় করে নেয়। পরের প্রশ্ন, নিচের কে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? এখানে উত্তর হবে সি, গন্ডফার্নিস বা গন্ডফারেস। এখানে আমরা এক্ষুনি জানলাম যে খ্রিস্টীয় এক কিংবদন্তি অনুসারে গন্ডফার্নিসের রাজত্বকালে যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাস তার রাজসভায় আগমন করেন এবং তাকে ও তার পরিবারকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। পরের প্রশ্ন, কুষাণদের আদি বাসভূমি ছিল? এখানে উত্তর হবে এ, মধ্য এশিয়া। কুষাণদের আদি বাসভূমি ছিল মধ্য এশিয়া। এখানে মনে রাখার বিষয় যে প্রাচীনকালে মধ্য এশিয়া ছিল মানব লাভা উদগীরণ কেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি ঘটলেই এখানকার আদিবাসীগণ নতুন বাসভূমির সন্ধানে বেরিয়ে পড়ত। 165 খ্রিস্টপূর্বাব্দ এশিয়ার ইতিহাসে একটি স্মরণীয় বৎসর। এই সময় ইউচি ও ইয়ংনু নামে চীন সাম্রাজ্যের সীমান্তস্থিত দুটি জাতির মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে ইউচিগণ তাদের বাসভূমি থেকে বিতাড়িত হয়ে পশ্চিম দিকে যাত্রা করে। ইউচিদের একটি শাখার নাম ছিল কিউশুং, আর এই কিউশুং থেকে কুষাণ নাম। পরের প্রশ্ন, শকাব্দের প্রচলন কে করেন? এখানে উত্তর হবে এ, কনিষ্ক। শকাব্দের প্রচলন কনিষ্ক করেন। এখানে মনে রাখার বিষয় যে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক তার রাজত্বকালে কুষাণ সাম্রাজ্য উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করে। অশোকের পরেই তিনি প্রাচীন ভারতের সর্বাপেক্ষা সুপরিচিত শাসক। মনে করা হয় 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। এই 78 খ্রিস্টাব্দ থেকে নতুন একটি বর্ষ গণনা শুরু হয়, এর নাম শকাব্দ। কোনো কোনো ঐতিহাসিকের মতে কনিষ্কই শকাব্দের প্রবর্তক। পরের প্রশ্ন, হুনদের আদি বাসস্থান কোথায় ছিল? এখানে উত্তর হবে এ, মধ্য এশিয়া। হুনদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায়। এখানে মনে রাখার বিষয় যে হিয়ংনু
বা হুনরা ছিল মধ্য এশিয়ার এক বর্বর জাতি। খ্রিস্টপূর্ব 2য় শতকের মাঝামাঝি হুনরা উত্তর পশ্চিম চীন থেকে ইউচি নামে আরও এক বর্বর জাতিকে তাড়িয়ে দিয়ে সেই অঞ্চলে বসবাস শুরু করে। এদের এক শাখা খ্রিস্টীয় 5ম শতকে পারস্যের সাসানীয় বংশের উচ্ছেদ করে শক্তিশালী হয়ে ওঠে এবং কিছুদিন পরে হুনরা পশ্চিম দিকে অগ্রসর হয়ে থাকে। এদের একটি শাখা ইউরোপে প্রবেশ করে রোম সাম্রাজ্যকে বিধ্বস্ত করে ফেলে। এরা কৃষ্ণহুন নামে পরিচিত হয় এবং এদের নেতা ছিলেন এটিলা। হুনদের অন্য এক দল খ্রিস্টীয় 5ম শতকে পারস্য আক্রমণ করে সেখানকার সাসানীয় বংশের উচ্ছেদ করে এবং প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। এরা শেথুন নামে পরিচিত। পর হুনরা বল্ককে কেন্দ্র করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে আর পারস্যের পর শুরু হয় হুনদের ভারত আক্রমণ। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনদের প্রতিরোধ করতে পেরেছিলেন? এখানে উত্তর হবে এ স্কন্দগুপ্ত। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুনদের প্রতিরোধ করতে পেরেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে খ্রিস্টীয় 5ম শতকে হুনরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে, কিন্তু গুপ্ত সম্রাট কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত তীব্র প্রতিরোধ করে কিছুদিনের জন্য গুপ্ত সাম্রাজ্য রক্ষা করেন। 6ষ্ঠ শতকের প্রথম দিকে তোরমানের নেতৃত্বে হুনরা পাঞ্জাব থেকে গুপ্ত সাম্রাজ্যের উপর আক্রমণ চালিয়ে পশ্চিমের কতক অঞ্চল দখল করে নেয়। তোরমানের মুদ্রা থেকে জানা যায় যে উত্তরপ্রদেশ, রাজস্থান ও কাশ্মীরের কিছু অংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। 8ম শতকে রচিত কুবলমালা নামে এক জৈন গ্রন্থ থেকে জানা যায় যে তোরমান চেনা নদীর উপকূলে বাস করতেন এবং তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। 510 খ্রিস্টাব্দে ভানুগুপ্ত নামে এক গুপ্ত সম্রাটের কাছে তোরমান পরাস্ত হন। তোরমানের মৃত্যুর পর তার অত্যাচারী পুত্র মিহিরকুল হুন সিংহাসনে বসেন। আনুমানিক 515 খ্রিস্টাব্দে তার রাজধানী ছিল সকল বা শিয়ালকোট। পরের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, মালবের কোন সামন্ত মিহিরকুলকে পরাস্ত করেছিলেন? এখানে উত্তর হবে এ যশোধর্মন। মালবের যশোধর্মন মিহিরকুলকে পরাস্ত করেছিলেন। এখানে মনে রাখার বিষয় যে হিউয়েনসাং ও কলহনের বিবরণী থেকে মিহিরকুলের নিষ্ঠুরতা ও রাজ্যজয়ের কথা জানা যায়। তার নেতৃত্বে হুন প্রাধান্য গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত হয়। তিনি মধ্য ভারতে রাজ্য বিস্তারে উদ্যোগী হলে মন্দাসরের অধিপতি যশোধর্মনের কাছে পরাস্ত হন 533 খ্রিস্টাব্দে। মগধ রাজ বালাদিত্যের কাছেও মিহিরকুল এক যুদ্ধে পরাস্ত হয়ে বন্দী হন। পরে মুক্তিলাভ করে তিনি কাশ্মীরে আশ্রয় নেন। থাকলো প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণের উপর এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।